সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ জাবেদা, সাধারণত দেনাদার এবং পাওনাদার সম্পর্কিত কিছু জাবেদা তোমাদের জানা দরকার। দেনাদার পাওনাদার সম্পর্কিত যতগুলো জাবেদা তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা জাবেদার অধ্যায়ে হোক, সেটা খতিয়ানের অধ্যায়ে হোক, অথবা এমনও হতে পারে সেটা আমাদের প্রথম হিসাব সমীকরণের অধ্যায় থেকে শুরু করে একেবারে তোমার চূড়ান্ত হিসাব মানে আর্থিক অবস্থার বিবরণীতেও তোমাদের এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে। এই দেনাদার এবং পাওনাদার সম্পর্কিত যে জাবেদাগুলো তোমাদের করা দরকার, সেগুলো নিয়ে আমি একটু আজকে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা স্ক্রিনে আমি যে জাবেদাগুলো দিচ্ছি সেগুলো দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে? ওকে। 1 নাম্বার, রফিকের 20,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা প্রদান করা হলো। আমাকে একজন বলবে এখানে রফিক কি, দেনাদার নাকি পাওনাদার? আরিনা বলো। পাওনাদার। তোফা বলো। স্যার পাওনাদার। পাওনাদার, আচ্ছা ওকে। পাওনাদার কিভাবে বুঝলাম আমরা? দুইটা শব্দ দিয়ে। এখানে লেখা আছে 20,000 টাকা দেনা, দেনা দিয়ে, দেনা দেখলে আমরা বুঝবো পাওনাদার। একটা বিষয় দিয়ে বুঝে দেবে, অথবা সেখানে যদি কনফিউশন হয়ে যায় তাহলে তোমরা বুঝবা 19,000 টাকা প্রদান করা হলো। টাকা যখন প্রদান করছি তাহলে অবশ্যই সেটা পাওনাদার। পাওনাদারকে আমরা টাকা প্রদান করে থাকি। ঠিক আছে, আচ্ছা। রফিকের 20,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা, এটাই কথা দিয়ে বোঝা যায় রফিককে 20,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটা নিষ্পত্তি করে ফেললাম। নিষ্পত্তি মানে কি, লেনদেন ফিনিশ হয়ে গেছে, লেনদেনটা কি হয়ে যায়, কাটাকাটি হয়ে যাবে, দিব 19,000 টাকা। রফিককে 20,000 টাকা দেওয়ার কথা, 19,000 টাকা দিয়ে তার সাথে আমার লেনদেন শেষ হয়ে যাবে। নিষ্পত্তি মানে সেটাই বোঝাই, লেনদেন ফিনিশ হয়ে যাওয়া, খালাস হয়ে যাওয়া, কেমন, আর লেনদেনটা থাকবে না। ঠিক আছে, তাহলে 20,000 টাকা দিয়ে পাওনাদার ছিল আমার, তাকে আমি 19,000 টাকা দিয়ে পাওনাদারকে আমি ম্যানেজ করে ফেললাম। তাহলে মাঝখানে 1,000 টাকা কম দিলাম, এই 1,000 টাকা কমকে বলা হয় কি, বাট্টা। কেমন, এখন আমাকে বুঝতে হবে এই বাট্টাটা প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা। তাহলে মনে রাখবা, আমি 19,000 টাকা প্রদান করেছি, টাকা দিয়েছে কে, আমি দিয়েছি। কাকে, রফিককে। রফিক যখন 20,000 টাকা নিয়েছে, সে ডিসকাউন্টটা 60 কে দিয়েছে, রফিক দিয়েছে আমাকে, রফিক ছাড় দিয়েছে না, তাহলে আমি ছাড় পেয়েছি, ডিসকাউন্টটা আমি পেয়েছি, মানে বাট্টাটা আমি পেয়েছি। আমি 19,000 টাকা প্রদান করেছি, 1,000 টাকা বাট্টা পেয়েছি, তাহলে আমার জন্য প্রাপ্ত বাট্টা। আর রফিক যেহেতু টাকা ছাড়টা দিয়েছে, তার রফিকের জন্য সেটা প্রদত্ত বাট্টা। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই, টাকা যখন আমরা পরিশোধ করব তখন আমরা বাট্টা পাবো, মানে প্রাপ্ত বাট্টা। মানে কাকে আমরা টাকা পরিশোধ করি, পাওনাদারকে। তাহলে পাওনাদারকে যখন আমরা টাকা পরিশোধ করব তখন আমরা বাট্টা পাবো, প্রাপ্ত বাট্টা। ক্লিয়ার? আর যখন আমরা দেনাদার থেকে টাকা আদায় করব, দেনাদার থেকে যখন টাকা আদায় করব তখন যে বাট্টাটা দিব সেটা আমাদেরকে দিতে হবে। টাকা যখন আমি আদায় করতেছি, বাট্টা আমি দিব, তখন সেটা হবে প্রদত্ত বাট্টা। খেয়াল, তাহলে আমাদের একটা সিদ্ধান্ত উপনীত হলাম, পাওনাদারকে পরিশোধ করার সময় প্রাপ্ত বাট্টা, আর দেনাদার থেকে টাকা আদায় করার সময় প্রদত্ত বাট্টা। ওকে, তাহলে এখন আমরা জাবেদারে কি হয় একটু বলি। তাহলে প্রথমে জাবেদারে হচ্ছে পাওনাদার রফিক হিসাব ডেবিট। কেন ডেবিট? কারণ পাওনাদার হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে। তাতে যখন টাকা দিয়ে ফেলবো, নিষ্পত্তি করে ফেলবো, তাহলে 20,000 টাকা নিষ্পত্তি হবে, কিন্তু 19,000 টাকা নিষ্পত্তি না। নিষ্পত্তি করতেছি কত, 20,000 টাকার, কিন্তু দিছে 19,000। তাহলে পাওনাদার ব্যাকেটে রফিক লিখবা, পাওনাদার রফিক হিসাব ডেবিট 20,000 টাকা, আর ক্রেডিট হবে নগদান হিসাব ক্রেডিট 19,000 টাকা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 1,000 টাকা। কেমন, নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট 19,000 টাকা, আর প্রাপ্ত বাট্টা আয় হয়েছে। আয় হলে সবসময় কি ক্রেডিট, 1,000 টাকা আয় হয়েছে আমার, প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা আয়, প্রদত্ত বাট্টা ব্যয়, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। কেমন, তাহলে জাবেদা কি দাঁড়াইলো, পাওনাদার রফিক হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 19,000 টাকা, প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট 1,000 টাকা। ক্লিয়ার? এটা বুঝতে পারছো সবাই? ওকে, ঠিক আছে। তারপর 2 নাম্বার, হাসানের নিকট পাওনা 25,000 টাকা 2% বাট্টায় নিষ্পত্তি করা হলো। হাসানের নিকট পাওনা মানে কি, হাসানের থেকে আমি পাই। হাসানের নিকট পাওনা মানে কি, হাসানের নিকট আমি টাকা পাচ্ছি। তাহলে হাসান আমার কি, দেনাদার। হাসান আমার কি, দেনাদার। কয় টাকার দেনাদার, 25,000 টাকার দেনাদার, কিন্তু 2% বাট্টায় নিষ্পত্তি,
মানে আমি তাকে 2% ছাড় দিব। তাহলে 25,000 টাকা 2% করলে কত হয়? 500 টাকা। 25,000 25 দুগুণে 50 মানে 500 টাকা। কেমন? 500 টাকা হচ্ছে বাট্টা। 25,000 টাকা 2% বাট্টা কত? 500 টাকা। মানে তার থেকে আমি 25,000 টাকা না নিয়ে কত টাকা নিব? 24,500 টাকা নিব। কত টাকা নিব? 24,500 টাকা নিব। কেমন? 24,500 টাকা তার থেকে আমি নিব। তাহলে কিন্তু দেনাদার কমে যাবে কত? 25,000 টাকা। আর আর বাকি 500 টাকা কি? আমি বাকি বাট্টা দিব। বাকি 500 টাকা কি দিব? বাট্টা দিব। টাকা যখন আমি আদায় করতেছি দেনাদার থেকে, তাহলে আমাকে বাট্টা দিতে হবে। তাহলে জাবেদা কি দাঁড়ালো? নগদান হিসাব ডেবিট 24,500, প্রদত্ত বাট্টা ডেবিট শুধু 500। কেমন? তাহলে 24,500 আর 500 মিলে 25,000 টাকা। আর ক্রেডিট হবে দেনাদার, ব্যাকেটে হাসান লিখবো, দেনাদার হিসাব, দেনাদার হাসান হিসাব, ক্রেডিট 25,000 টাকা। ওকে, এবার 3 নম্বরে আসো। দাঁড়েকৃত 15,000 টাকার পণ্যের মূল্য বাবদ 10,000 টাকার চেক প্রদান করা হলো। মানে অন্য আগে আমি 15,000 টাকা পণ্য ক্রয় করছিলাম, এটার আমার জাবেদা দিতে হবে না। 15,000 টাকা পণ্য আগে 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 ক্রয় করছিলাম, সেটা জাবেদা আমার এখন আমার দরকার নেই। এখন আমার কথা হচ্ছে যে 15,000 টাকা পণ্যের মূল্য বাবদ 10,000 টাকা চেক প্রদান করা হলো। কেমন? তাহলে 10,000 টাকা চেক আমি যখন প্রদান করছি, তাহলে দাঁড়ে কৃত মানে কি খেয়াল করো, আগে থেকে দাঁড়ে ক্রয় করছি। 15,000 টাকা পুরোটাই দাঁড়ে ছিল, তখন দাঁড়ে ক্রয় করছিলাম, তখন 15,000 টাকার পাওনাদার ছিল। কয় টাকার পাওনাদার ছিল? 15,000 টাকার পাওনাদার ছিল। সেই 15,000 টাকা পাওনাদার থেকে 10,000 টাকা চেক প্রদান করছি। তাহলে এটা একদম সিম্পল জাবেদা। পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু চেক প্রদান করেছি, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। ঠিক আছে? আবার বলতেছি, পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 10,000 টাকা। এরপর আসলে 4 নম্বর জাবেদাটা পড়ি। 4 নম্বর জাবেদাটা, শফিকের নিকট 30,000 টাকার পণ্য, শফিকের নিকট 30,000 টাকার পণ্য বিক্রয় করে 40% চেকে এবং 40% নগদে আদায় করা হলো। কেমন? তাহলে শফিকের নিকট 30,000 টাকা পণ্য বিক্রয় করছি, তার 30,000 টাকা 40% চেক পাইছি আর 40% নগদ পাইছি। তাহলে কয় পার্সেন্ট হয়েছে? 80%। আর 20% কি হইলো? আর 20% যেটা উল্লেখ থাকবে না সেটা বকেয়া। যেটা খেয়াল রাখবা যে 20% বা 10% যেটাই থাকুক, যেটা উল্লেখ থাকবে না সেটা বকেয়া। তাহলে পণ্য বিক্রি করে তাহলে 40% ব্যাংক, 40% নগদ, আর বাকি 20% হচ্ছে কি? দেনাদার। কেমন? তাহলে আমরা প্রথমে লিখবো ব্যাংক হিসাব ডেবিট 30,000 টাকা, 40% কত? 12,000 টাকা। ব্যাংক হিসাব ডেবিট 12,000 টাকা, নগদান হিসাব ডেবিট তাও 12,000 টাকা, আর বাকি 20% হচ্ছে কত? 3 দুগুণে 6,000 টাকা। কেমন? তাহলে 12 12 24 আর 6,000 টাকা হচ্ছে কি? দেনাদার হিসাব ডেবিট 6,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। ক্রেডিট একটা। তাহলে ডেবিট কয়টা পাইলাম? 3টা। প্রথমে কি পাইলাম? ব্যাংক হিসাব ডেবিট 12,000 টাকা, নগদান হিসাব ডেবিট 12,000 টাকা, তারপর হচ্ছে কি তোমার দেনাদার হিসাব ডেবিট, মানে দেনাদার শফিক আর কি, দেনাদার শফিক হিসাব ডেবিট 6,000 টাকা, আর নগদান হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। ক্লিয়ার? সঞ্জনা লিখতেছ না মনে হয়? লিখতেছ? পরে কিন্তু ভুলে যাবা, আর লিখতে পারবে না, মনে থাকবে না। তারানুম সুবা, বুঝা যাচ্ছে? Yes, sir. ওকে। তারপরে আসো 5 তারিখ, 5 নাম্বার। সাকিবের দেনা 40,000 টাকা বাবদ 15,000 টাকার একটি চেক প্রদান করা হলো এবং অবশিষ্ট টাকার জন্য বিলে স্বীকৃতি প্রদান করা হলো। খেয়াল করবা, বিলে যখন স্বীকৃতি প্রদান করব তখন সেটা হবে প্রদেয় বিল, আর বিলে স্বীকৃতি যখন পাবো তখন সেটা হচ্ছে প্রাপ্য বিল। কেমন? বিলে স্বীকৃতি দিলে, বিলে স্বীকৃতি প্রদান করলে সেটা হচ্ছে প্রদেয় বিল, আর বিলে স্বীকৃতি পাইলে সেটা হবে কি? প্রাপ্য বিল। সাকিবের দেনা মানে সাকিব একজন পাওনাদার,
সাকিবের 40,000 টাকা পাওনাদারকে 15,000 টাকা চেক দিছি, তাহলে 40 থেকে 15 গেলে কত, আর 25,000 টাকার বিল স্বীকৃতি দিছি, অবশিষ্ট টাকা মানে কি 25,000 টাকা। তাহলে দাবাটা কি হইলো, আমার পাওনাদার কমে যাচ্ছে, তাহলে পাওনাদার সাকিব হিসাব ডেবিট 40,000 টাকা পুরোটা হয়ে গেল। কেমন, ক্রেডিট হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট 15,000, আর বাকিটা টাকা দিই না, কি দিলাম, বিল দিলাম, প্রদেয় বিল হিসাব ক্রেডিট 25,000। তাহলে টোটাল লেনদেনটা কি হলো, আমি আবার একবার বলি, খেয়াল করো। পাওনাদার সাকিব হিসাব ডেবিট 40,000 টাকা, তারপর হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 টাকা, তারপরে প্রদেয় বিল ক্রেডিট 25,000 টাকা। আলিনা বুঝা গেছে? ওকে। তারপর 6 নাম্বার, সাকিবকে ইস্যুকৃত চেকটি প্রত্যাখ্যিত হলো। সাকিবকে কয় টাকা চেক ইস্যু করছিলাম, 15,000 টাকা চেক প্রদান করছি না। চেক প্রদান করা মানে চেক ইস্যু করা, চেক ইস্যু করা মানে কি কোন থার্ড পার্টিকে চেক যেটা দিই সেটা নাম হচ্ছে চেক ইস্যু করা। কেমন, তাহলে 15,000 টাকা চেক ইস্যু করছিলাম, মানে সাকিবকে আমি 15,000 টাকা চেক দিয়েছিলাম, তখন জাবেদা কি হয়েছিল, পাওনাদার সাকিব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন সেই টাকা সেই চেকটি কি হইলো, প্রত্যাখ্যান হইলো, মানে ফেরত আসলো। তখন প্রত্যাখ্যান বা ফেরত আসলে সবসময় উল্টা হয়ে যাবে। তাহলে এর আগে আমরা লিখছিলাম কি পাওনাদার সাকিব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবারে উল্টো করে দিই আমরা, ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার সাকিব ক্রেডিট 15,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে, আবার পাওনাদার ক্রেডিট হয়ে যাবে। মানে একটু আগে যেটা 5 তারিখে যেটা হয়েছিল অর্ধেক লেনদেন, সেই অর্ধেক লেনদেনটা আবার উল্টে যাবে, প্রত্যাখ্যান হয়ে গেছে। ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার সাকিব হিসাব ক্রেডিট 15,000 টাকা। এটা আমি যে চেক ইস্যু করছি সেটা প্রত্যাখ্যান হয়েছে, মানে আমি যে চেকটা সাকিবকে দিয়েছিলাম তখন তখন তো সাকিব ডেবিট হয়েছিল, ব্যাংক ক্রেডিট হয়েছিল। এখন ব্যাংক ডেবিট হয়ে যাবে, সাকিব পাওনাদার ক্রেডিট হয়ে যাবে। ওকে, এবার 7 তারিখে যাই। 7 তারিখ হচ্ছে দেনাদার মুবিনের নিকট হতে 10,000 টাকার একটি চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। দেনাদার মুবিনের নিকট থেকে 10,000 টাকার একটি চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। দেনাদার থেকে চেক পাইছি, ব্যাংকে জমা দিছি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, এবার একদম সহজ, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার কমে গেছে, ওর থেকে যখন টাকা পাইছি, চেক পাইছি, তাহলে দেনাদার হিসাব, দেনাদার মুবিন হিসাব ক্রেডিট। কেমন, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার মুবিন হিসাব ক্রেডিট। ওকে, চেক পাইছি না, ব্যাংকে জমা দিছি না, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর দেনাদার হ্রাস পাইছে, সেজন্য দেনাদার হিসাব, দেনাদার মুবিন লিখবা ব্যাকেটে, দেনাদার মুবিন হিসাব ক্রেডিট। এবার 8 নাম্বারটা, তাহলে 7 নাম্বার ঠিক উল্টো হবে। 8 নাম্বার, মুবিনের চেকটি অমর্যাদা হয়ে ফেরত আসলো। ওইটা আমি দিয়েছিলাম চেক, অমর্যাদা হয়েছে, ফেরত আসছে, এবার আমি পাইছি চেক ফেরত হয়েছে, তাহলে 7 নাম্বারের জাবেদা ঠিক উল্টো হবে কি 8 নাম্বারের জাবেদা। তাহলে এবার ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে, আর দেনাদার ডেবিট হয়ে যাবে, তাহলে দেনাদার মুবিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। খেয়াল রাখবা 7 নম্বরের ঠিক উল্টা জাবেদা হবে কি 8 নম্বরের, কারণ সেই চেকটি আবার ফেরত আসছে, দেনাদার মুবিনের চেকটি আবার কি করছে, ফেরত আসছে। তাহলে খেয়াল 7 নম্বর এবং 8 নম্বর উল্টা উল্টা হবে জাবেদা। বুঝা গেছে? আচ্ছা, এরপর আসি 9 নম্বরে। 9 নম্বর হচ্ছে আব্দুল্লাহর নিকট পাওনা বাবদ 8,000 টাকার একটি বিল পাওয়া গেল। আব্দুল্লাহর নিকট পাওনা বাবদ 8,000 একটা বিল পাওয়া গেল। আচ্ছা, আব্দুল্লাহর নিকট পাওনা বাবদ 8,000 টাকার একটি বিল পাওয়া গেল, আমি টাকা পাইতাম, তাহলে আব্দুল্লাহ দেনাদার না পাওনাদার? অবশ্যই দেনাদার। আব্দুল্লাহ হচ্ছে কি দেনাদার, আব্দুল্লাহর নিকট পাওনা, আমি টাকা পাই, আব্দুল্লাহ হচ্ছে একজন দেনাদার, সে আমাকে টাকা না দেয় নাই, চেকও দেয় নাই, কি দিছে, বিল দিছে। তাহলে বিল যখন পাইছি, আগে বলছিলাম বিল যখন পাবো সেটা প্রাপ্য বিল, কেমন, তাহলে প্রাপ্য বিল বেড়ে যাবে, দেনাদার কমে যাবে, তাহলে আমি লিখবো কি প্রাপ্য বিল হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ডেবিট, দেনাদার আব্দুল্লাহ হিসাব, দেনাদার ব্যাকেটে আব্দুল্লাহ থাকবে, দেনাদার হিসাব ক্রেডিট। কেমন, প্রাপ্য বিল ডেবিট, প্রাপ্য বিল বেড়ে গেছে এবং দেনাদার হ্রাস পেয়েছে, প্রাপ্য বিল হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ঠিক আছে, এরপর আসো 10 নাম্বার। আরিফের 5,000 টাকার স্বীকৃত বিল, বিলটি ব্যাংক কর্তৃক পরিশোধিত হলো। মানে আরিফের 5,000 টাকার স্বীকৃত বিলটি, মানে আরিফ
এটা এটা ভুল হয়েছে প্রশ্ন এখানে